আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমাদের কান্ট্রি ইনফো চ্যানেলে। আমি আহসান আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অনেকেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে যায় ফরাসি ও ব্রিটিশ সাম্রাজ্য। এক এক করে স্বাধীন হতে থাকে ব্রিটিশ ও ফরাসিদের দখলে থাকা সকল দেশ। এমনই পরিস্থিতিতে আগমন ঘটে নতুন দুটি সুপার পাওয়ারের, যার একটি হচ্ছে প্রচণ্ড রকমের অত্যাচারী খুনি নাস্তিকদের আতুরঘর সোভিয়েত ইউনিয়ন, আর আরেকটি হচ্ছে গণতন্ত্রের নামে সারা বিশ্বে বোমা মেরে বেড়ানো মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে 10 বছরের যুদ্ধে প্রথম সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের পতন হলেও দ্বিতীয় সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র আজও টিকে রয়েছে বহাল তবিয়তে। 1992 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে ওঠে সারা বিশ্বের একক সুপার পাওয়ার। গত 28 বছর সারা বিশ্বে আগ্রাসীভাবে যুদ্ধবিগ্রহ চালিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র আজ তার বার্ধক্য বয়সে এসে উপনীত হয়েছে। একটু একটু করে শক্তি কমে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই দেশটিকে নিয়েই থাকছে আমাদের 2 পর্বের দুটি ভিডিও। দ্বিতীয় পর্বে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমেরিকার অর্থনৈতিক শক্তি কেন কমে যাচ্ছে, আমেরিকার সামরিক শক্তি কেন কমে যাচ্ছে, কার হাতে আমেরিকান ব্লকের পরাজয় ঘটবে, বিশ্ব মোড়লগিরির দৌড়ে আমেরিকা কেন পরাজিত হবে, মার্কিন ডলার ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন কেন জরুরি। আর মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যারা আমাদের প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। প্রথম পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম আমেরিকা কেন সুপার পাওয়ার, ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যকে পিছনে ফেলে হঠাৎ করে আমেরিকা কিভাবে এতটা শক্তিশালী হয়ে গেল, আর আমেরিকা ঠিক কী কারণে এত ধনী হয়ে যায়, আর এত যুদ্ধ করার পরেও আমেরিকার কেন টাকার অভাব হয় না। মূল ভিডিওতে যাওয়ার আগে দুটি কথা বলা অবশ্যই জরুরি। এই ভিডিওতে অনেক কিছুই বলা হবে যা হয়তো অনেকের কাছে ভুল মনে হবে, কিন্তু এই ভিডিওতে বলা সকল তথ্য একদম সঠিক। পশ্চিমা মিডিয়া ও পশ্চিমা আদর্শে গড়ে ওঠা আমাদের দেশীয় মিডিয়া এই বিষয় নিয়ে কখনো আপনাদেরকে বলবে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন অনেক তথ্য জানাবো যা হয়তো আগে জানতেন না, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা জিওপলিটিক্স ও বিশ্বের সকল মুসলিম দেশ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার যাওয়া যাক মূল ভিডিওতে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মাথাপিছু আয়ের দিক দিয়ে দেশটি পঞ্চম স্থানে থাকলেও বর্তমানে আমেরিকার অর্থনীতি নিম্নমুখী। বর্তমানে আমেরিকার অর্থনীতি একটি বেলুনের মতো, উপর দিয়ে দেখতে ঠিকঠাক থাকলেও ভিতর দিয়ে সম্পূর্ণ ফাঁকা। যারা আমাদের প্রথম পর্বটি দেখেছেন তারা ইতিমধ্যেই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় 20 থেকে 25 বছর আমেরিকাই ছিল শিল্পপণ্য উৎপাদনের একমাত্র কেন্দ্রস্থল। তবে 1980 সালের দিকে ইউরোপ হয়ে ওঠে শিল্পপণ্য উৎপাদনে আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বী। ইউরোপের চেয়ে আমেরিকায় শ্রমের মজুরি বেশি হওয়ায় আমেরিকায় পণ্য উৎপাদনের খরচ ইউরোপের চেয়ে বেশি। এর ফলে ইউরোপীয় কোম্পানিগুলোর কাছে বাজার হারাতে থাকে আমেরিকান কোম্পানিগুলো। 1990 সালে এসে ঘটনা বদলে যায়। আমেরিকান কোম্পানিগুলো উৎপাদন খরচ কমানোর জন্য তাদের ফ্যাক্টরিগুলো চীনে স্থানান্তর করতে থাকে। চীনে শ্রমের মূল্য কম হওয়ার কারণে পণ্য উৎপাদন খরচও কমে আসে অনেক। আমেরিকান কোম্পানিগুলো তাদের ফ্যাক্টরিগুলোকে চীনে স্থানান্তর করার কারণে কয়েক কোটি চাকরি আমেরিকা থেকে চলে যায় চীনে। কয়েক কোটি চাকরি চীনে চলে যাওয়ার পাশাপাশি যে পণ্যগুলো একসময় আমেরিকা নিজ দেশে উৎপাদন করত, আজকে ওই পণ্যগুলোই আমেরিকা চীন থেকে কিনতে বাধ্য হচ্ছে। হিসেব করলে দেখা যায় আমেরিকার ক্ষতি দ্বিগুণ। একটা সময় আমেরিকা এই পণ্যগুলো নিজেরা তৈরি করে বিদেশে রপ্তানির মাধ্যমে বড় রকমের বৈদেশিক মুদ্রা আয় করত, কিন্তু বর্তমানে আমেরিকা এই পণ্যগুলো চীন থেকে আমদানি করার কারণে বিশাল পরিমাণ একটি অর্থ আমদানি খরচ হিসাবে আমেরিকা থেকে চলে যাচ্ছে চীনে, যার পরিমাণ প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলার। এভাবে প্রতি বছর বাণিজ্য ঘাটতির কারণে আমেরিকার ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে দিন দিন। যেহেতু বৈদেশিক বাণিজ্যে আমেরিকার কোনো আয় নেই, তাই ঋণ পরিশোধেরও কোনো চান্স নেই। আর এত বড় বাণিজ্য ঘাটতির পরও আমেরিকা টিকে রয়েছে বহাল তবিয়তে, যার অন্যতম কারণ হচ্ছে ডলার ভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় প্রশ্নে, আমেরিকার সামরিক শক্তি কেন কমে যাচ্ছে। এই প্রশ্নের উত্তরও জড়িত রয়েছে প্রথম প্রশ্নের উত্তরের সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার অর্থনৈতিক শক্তি বাড়ার পাশাপাশি আমেরিকার সামরিক শক্তিও বেড়ে যায় অনেক গুণ।
দুটি বিশ্বযুদ্ধের পরে ধ্বংসপ্রাপ্ত ইউরোপ ২০ বছর পর আবারও ঘুরে দাঁড়ায়। প্রযুক্তি পণ্য সহ সকল সামরিক পণ্য উৎপাদন করতে থাকে ইউরোপের দেশগুলো। সোভিয়েত কমিউনিস্টদের সাহায্যে আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওঠে চীনের সামরিক বাহিনী। বর্তমান সময়ে বিশ্ব অস্ত্র বাণিজ্যে আমেরিকা ১ নম্বরে থাকলেও রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও তুরস্কের সামরিক বাণিজ্যের পরিমাণও বেড়েছে অনেক গুণ। এখন ইউরোপের সব দেশ নিজেদের সামরিক বাহিনীর প্রয়োজনীয় প্রায় সকল অস্ত্র নিজেরাই তৈরি করে। পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, ইউক্রেন, ইন্দোনেশিয়াও চেষ্টা করে যাচ্ছে নিজেদের অস্ত্র নিজেরা তৈরি করার। একটা সময় ইউরোপের সকল দেশ আমেরিকা থেকে অস্ত্র আমদানির কারণে মার্কিন সামরিক শিল্প হয়ে উঠেছিল লাভজনক একটি ব্যবসা। কিন্তু বর্তমানে আমেরিকার সামরিক শিল্প টিকে রয়েছে আমেরিকান সরকারের সামরিক বাজেটের উপর ভিত্তি করে। একটি ভালো মানের মিসাইল তৈরি করতে আমেরিকার যেখানে খরচ হয় ১০ থেকে ১২ মিলিয়ন মার্কিন ডলার, সেখানে চীন বা রাশিয়ার খরচ হয় মাত্র ১ থেকে ২ মিলিয়ন মার্কিন ডলার। আর এ কারণে অস্ত্র সংখ্যার দিক দিয়ে চীন এগিয়ে আসছে খুব দ্রুত গতিতে। প্রতি মাসে চীন যেখানে তৈরি করতে পারে কয়েকটি যুদ্ধজাহাজ, বিপরীতে আমেরিকান সিনেটে প্রকল্পের বিল পাশ হতেই লেগে যায় কয়েক বছর। আর তুরস্ক, ইরান ও পাকিস্তানের সামরিক প্রযুক্তির উন্নতির কারণে মুসলিম বিশ্বের দেশগুলোর পশ্চিমা নির্ভরতাও কমে আসবে অনেকটা। আরব দেশগুলো আমেরিকা থেকে অস্ত্র কিনা বন্ধ করে দিলে আমেরিকান সামরিক খাত হয়ে যাবে একটি অলাভজনক শিল্প খাত। এরপরও কেউ যদি আমেরিকা থেকে অস্ত্র কিনতে চায়, তার দরকার হবে বিশাল পরিমাণ একটি সামরিক বাজেটের, পাশাপাশি সম্মুখীন হতে হবে হাজারো আমেরিকান শর্তের। এ কারণে অনেক দেশই আমেরিকা থেকে অস্ত্র কিনতে চায় না। আর এভাবেই সময়ের সাথে সাথে আমেরিকান সামরিক শিল্প ও আমেরিকান সামরিক বাহিনীর শক্তিও কমে আসবে ধীরে ধীরে। আর অস্ত্র উৎপাদন ক্ষমতার দিক দিয়ে আমেরিকা থেকে এগিয়ে রয়েছে চীন। এবার যাওয়া যাক আমাদের পরবর্তী বিষয়ে, কার হাতে আমেরিকার পরাজয় ঘটবে। বিশ্ব মোড়লগিরির দৌড়ে আমেরিকা কেন পরাজিত হবে? বর্তমানে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে দুটি দল। একদিকে রয়েছে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্ক। বিপরীত দিকে রয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও অস্ট্রেলিয়া। ভারত ও জার্মানি রয়েছে নিরপেক্ষ অবস্থানে। আর আমেরিকার বেস্ট ফ্রেন্ড ইসরায়েল রয়েছে পোল্টিবাজ ক্যাটাগরিতে। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়া আমেরিকার সাথে থাকলেও ঐতিহাসিকভাবে এই দুটি দেশ একে অপরের শত্রু। ইউরোপীয় আমেরিকান ব্লকের যদি পতন হয়, তাহলে তাদের পতন হবে চীন রাশিয়ান ব্লকের হাতে। আজ থেকে ৩০ বছর আগে বিশ্ব বাণিজ্যে একচেটিয়াভাবে লাভ করত পশ্চিমারা। বর্তমানে চীনের উত্থানের কারণে তাদের এই লাভের মুক্ত বাণিজ্যের বাজার এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের কারণে প্রতি বছর মুনাফা করছে চীন, আর দিন দিন বাজার হারাচ্ছে পশ্চিমা কোম্পানিগুলো। আগামী ১০ বছরের মধ্যেই আমেরিকাকে টপকে চীন হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ। আন্তর্জাতিক বাণিজ্য যখন একচেটিয়াভাবে পশ্চিমাদের দখলে ছিল, তখন পশ্চিমারা সারা বিশ্বে তাদের চেলা চামুন্ডাদেরকে আর্থিকভাবে সাহায্য করত, যেন জোর করে ক্ষমতায় টিকে থাকে আর পশ্চিমা আদর্শ প্রচার ও বাস্তবায়ন করে। বর্তমানে চীনের উত্থানের কারণে বিশ্ব মোড়লগিরির দৌড়ে আমেরিকা পিছিয়ে পড়েছে অনেকটা। এবার যাওয়া যাক আমাদের পরবর্তী প্রশ্নে, মার্কিন ডলার ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন কেন জরুরি? আমরা সবাই জানি বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে সকল প্রকার লেনদেন হয়ে থাকে মার্কিন ডলারের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৪ সালে ব্রিটেন উডস চুক্তির মাধ্যমে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুদ্রা। ব্রিটেন উডস চুক্তির অন্যতম শর্ত ছিল চুক্তিতে সই করা সকল দেশ তাদের মুদ্রার মান স্বর্ণের উপর ভিত্তি করে নির্ধারণ করবে, আর সব দেশেই স্বর্ণের দাম হবে এক সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন ইউরোপের বেশিরভাগ এলাকা দখল করে ফেলে, তখন ইউরোপের অনেক দেশ তাদের কাছে থাকা সকল স্বর্ণ আমেরিকার ফেডারেল ব্যাংকের কাছে জমা রাখে। আর আমেরিকার সাথে ইউরোপের দেশগুলো চুক্তি করে ১ আউন্স স্বর্ণের দাম $৩৫। আর কোনো দেশ চাইলে আমেরিকাকে $৩৫ ফেরত দিয়ে যে কোনো সময় তাদের স্বর্ণ ফেরত নিতে পারবে। আর এই চুক্তির উপর ভিত্তি করে আমেরিকা ইউরোপের ওই সকল দেশগুলোকে প্রতি আউন্স স্বর্ণের বিনিময়ে $৩৫ করে দিতে থাকে। আমেরিকার কাছে স্বর্ণ জমা রাখার মানে ছিল শিয়ালকে মুরগি পাহারার দায়িত্ব দেওয়ার মতো। সবাই যখন স্বর্ণ জমা রেখে ডলার নিয়ে খুশি, তখনই মার্কিনীরা তাদের কূটকৌশল শুরু করে।
মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক গোপনে ছাপাতে থাকে প্রচুর পরিমাণে ডলারের নোট। আন্তর্জাতিক বাজারেও ছেড়ে দেওয়া হয় নতুন ছাপানো ডলার নোটগুলোকে। এর ফলে ইউরোপের বাজারে ঢুকে যায় আরও অনেক নতুন ডলারের নোট। নতুন এই ডলার নোটগুলো সবগুলোই ছাপানো হয়েছিল ফাও ফাও। স্বর্ণের বিপরীতে ছাপানোর চুক্তি ভঙ্গ করে স্বর্ণের রিজার্ভের চেয়ে কয়েক গুণ বেশি নোট ছাপিয়েছিল মার্কিনিরা। অতিরিক্ত ডলারের নোট ছাপানোর ফলে ইউরোপে দেখা দেয় মুদ্রাস্ফীতি। তখন 1958 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস ডি গোল ফ্রান্সের বাজার থেকে সকল ডলারের নোট জাহাজে করে নিয়ে যান আমেরিকায়, আর প্রতি $35 বিনিময়ে ফেরত চান 1 আউন্স স্বর্ণ, যা আমেরিকার পক্ষে ফেরত দেওয়া ছিল অসম্ভব। চার্লস ডি গোল আমেরিকায় গেলেও আমেরিকার প্রেসিডেন্টরা ব্যস্ততার কারণ দেখিয়ে ডলার ও স্বর্ণ বিষয়ে আলোচনা করতে রাজি হয়নি। 1959 সালে ফ্রান্সে অতিরিক্ত মুদ্রাস্ফীতির কারণে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন চার্লস ডি গোল। এই ঘটনার পরে ইউরোপের কোনো নেতাই সাহস করে আমেরিকার কাছে স্বর্ণ ফেরত চায়নি। 1971 সালের 15ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন উডস চুক্তি থেকে বের হয়ে যায়, যার ফলে মার্কিন ডলার হয়ে যায় আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা। পাশাপাশি ইউরোপীয়দের সাথে করা $35 বিনিময়ে 1 আউন্স স্বর্ণের চুক্তি থেকেও বের হয়ে যায় আমেরিকা। তখন আমেরিকান প্রেসিডেন্ট ঘোষণা দেন স্বর্ণের মূল্য আর $35 থাকবে না, বাজারের চাহিদা মোতাবেক দাম ওঠানামা করবে। এখন ইউরোপীয়রা যদি ডলারের বিনিময়ে স্বর্ণ ফেরত নিতে চায় তাহলে বাজার মূল্যে ফেরত নিতে হবে। মাত্র 2 বছরের মধ্যে ফেডারেল ব্যাংক 1 আউন্স স্বর্ণের দাম $35 থেকে বাড়িয়ে করে দেয় $200। চুক্তি করা $35 চেয়ে 6 গুণ বেশি দাম। আর বর্তমানে 1 আউন্স স্বর্ণের দাম হচ্ছে 1700 থেকে $2200। বর্তমানে সব দেশ তাদের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 100%ই লেনদেন করে থাকে মার্কিন ডলারের মাধ্যমে, আর সব দেশের বৈদেশিক মুদ্রাও জমা থাকে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের হাতে। এটাও সেই শিয়ালের কাছে মুরগি জমা দেওয়ার মতো। আর আমেরিকার কাছে এই ডলার জমা রাখার ফলে আমেরিকা প্রতি বছর ফাও ফাও ডলার ছাপাতে থাকে আর বাজারে ছেড়ে দেয়। আমেরিকার নতুন নতুন ডলারের নোট ছাপানোর ফলে অটোমেটিকভাবে দুনিয়ার সকল দেশের মুদ্রার মান কমে যায় কয়েক শতাংশ। এমনকি আমেরিকা নতুন ডলারের নোট ছাপালে আমাদের দেশের টাকার মানও কমে যায় কয়েক শতাংশ। আমেরিকা গত 50 বছর ধরে এই কৌশল ব্যবহার করে সব দেশ থেকেই সম্পদ লুটে নিচ্ছে সবার অজান্তে। বর্তমানে পেট্রো ডলার চুক্তির কারণে সব দেশই ডলার ব্যবহার করতে বাধ্য। কোনো দেশ যদি ডলার ব্যবহার করতে না চায় তাহলে পরিবর্তন করা হয় ওই দেশের সরকার। যেমনটা গাদ্দাফি ও সাদ্দামকে সরানোর প্রধান কারণ ছিল আমেরিকান ডলার ব্যবহার করতে না চাওয়া। আমেরিকান এই চুরির হাত থেকে বাঁচার জন্যই লিবিয়ার গাদ্দাফি প্রস্তাব দিয়েছিলেন ওআইসি যেন নিজস্ব মুদ্রা চালু করে, এছাড়া এই সংগঠনের কোনো মূল্যই থাকবে না। আর বাস্তবে হয়েছেও তাই। বর্তমানে ওআইসি হচ্ছে একটি পিকনিক সংস্থা। আর আমেরিকার এইরকম চুরির হাত থেকে বাঁচতে চাইলে সকল দেশের উচিত আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ব্যবস্থা বর্জন করা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে ডলারকে না রেখে সরাসরি স্বর্ণকে নিজেদের কাছে জমা রাখা। আমেরিকার নতুন ডলার ছাপালে ঠিক কিভাবে অন্য দেশের মুদ্রার মান কমে যায় আর কিভাবে আমেরিকা অন্য দেশ থেকে গোপনে সম্পদ লুটে নিচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পিন কমেন্টে লেখা দুটি লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই পড়বেন। আল্লাহ হাফেজ।